হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালো থাকবে। শুভ দুপুর। তো কয়েকটা কথা আমার পেটের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, বলতে পারছি না। তো আজকে আমি বলি, আমি এক জায়গায় গিয়েছিলাম। কোথাও যদি কিছু দেখি তো তোমাদের আমি বলি। তো এক জায়গায় গিয়েছিলাম, তো সেইখানে বাবরি মসজিদে হচ্ছে দেখে সেখানে একটা কথা উঠেছিল। তা মমতাকে দিদিকে দিয়ে কি কথা উঠেছিল অতটা আমার খেয়াল নেই। তো আমি বলার মধ্যে বলে ফেলেছি যে মমতা দিদি জিন্দাবাদ। তা দিদিকে খুব আমি ভালোবাসি। তো দিদি যতদিন ধরে আর কি তৃণমূল এসছে ততদিন ধরে আমি তৃণমূল করি। তো সবাই তো ভালো লাগে না। তা আমার ওনাকে ভালো লাগে। সে কার কাছে কেমন লাগে তা আমি জানি না। তা দিদি ফট করে লোকটা আমাকে উত্তর দেয়, হুম, আপনি 1000 টাকা করে দিচ্ছে দেখে আপনি দিদির হয়ে বলছেন? আপনাদের মেয়ে ছেলেদের এই একটা দোষ, 1000 টাকার খুব লোভ না? আমি যে 1000 টাকা দিচ্ছি ওটা কোনো কথা না, আগে 1000 টাকা দেয়নি বলে কি আমরা আগে খাইনি? সেটা তো কোনো কথা হচ্ছে না, 1000 টাকাটা বড় কথা হচ্ছে না, যে যাকে আর কি ভালোবাসে। তো ওনাকে আমার ভালো লাগে, ভালোবাসি। তো ফট করে আমাকে বলে কি যে আপনার ছেলে কি কাজ করে? তো আমি বলেছি যে আমার ছেলে বাইরে কাজে গেছে। কিসের কাজ? হোটেলের। আচ্ছা, গেছে। তো আমাকে বলে আপনার স্বামী কী করে? আমি বলছি রাজের জোগালে কাজে যায়। তা বলছে রাজের জোগালে কাজে যায়, যারা রাজের জোগালে কাজ করে আর বাইরে গিয়ে যারা হোটেলে থাকে তাদেরকে আমরা যখন হোটেলে খেতে যাই উনি নাকি মোদির সাথে উঠা বসা করে। তা বলছে যে আমরা বলি মাদার চোদ। আর রাজমিস্ত্রি যারা কাজে যায় জানেন মানে তাদেরকে কি ভাষায় বাড়ির লোকরা বলে? আমি তো হোটেলে খেতে গেলে ছেলেদের বলি বেহেন চোদ। মানে এইসব গালাগাল উনি দেয় আর কি। আমার এই গালাগালগুলো মুখে নেওয়াটা উচিত না, যেহেতু আমাদেরও ছেলে মেয়ে আছে। পাড়ার মধ্যে একটা আমরা গালাগাল দিই, সেটা পাড়ার মধ্যেই থাকবে। আর সোশ্যাল মিডিয়াতে গালাগালটা দিলে পুরো সারা যতদূর আমার ভিডিওটা যাবে তা আমার মুখের ভাষাটা শুনতে পাবে, সেজন্য ভাষা দিয়ে কথা বলতে চাই না। তা বেরিয়ে গেল ওনার ভাষাটার জন্য। তা বলছে যে মমতা দিদি মানে দেশটা পুরো বেঁচে খেয়ে নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা মমতা দিদি দেশটা বেশি খেয়ে নিচ্ছে, সব ঠিক আছে। তা মোদি দাদা নাকি এলে পরে কলকারখানা হবে, মানে এই কালনা আর কি, আমাদের বাড়ি অম্বিকা কালনা। তা কোথাও ওই যে ইউনুসি বেরিয়েছিল মুসলমানরা এখানে এসে রাজত্ব করে নাকি অনেক ভোট মমতা দিদিকে জিতিয়ে দিচ্ছে, সেই কারণে ইউনুসি বার করে বাংলাদেশ সব পাঠিয়ে দিয়েছে, ওনার মতে ঠিক করেছে। তা সে যদি বাংলাদেশ থেকে কেউ এসে ভারতবর্ষে জায়গা বাসা নিয়ে কি ভোটার কার্ড আধার কার্ড তার নেই, সেখানে স্থানীয় নয়, তাকে পাঠিয়েছে, ঠিক করেছে, সে মানছে। কিন্তু যারা এখানে আমরা ছোট থেকে দেখছি যেসব মুসলমানরা বাস করছে এখানে, তাদেরকে যদি কেউ বাংলাদেশ পাঠাতে চায় তারা কি মানবে? তো মানবে না। কিন্তু আমাকেই যদি এখন, আমি যদি, আমার বাবা মা বাংলাদেশের, আমার বাবা মা নয়, আমার দিদা বাংলাদেশের, আর আমার বাবা বাংলাদেশ থেকে এসেছিলো, কাকা মানে ঠাকুমারা সব বাংলাদেশে। তাহলে এখন যদি মমতা দিদি বলে যে তোমরা ছোটোবেলায় জন্ম নিয়েছিলে যেহেতু বাংলাদেশে, এখন যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের ভালো লাগবে না, তাহলে আমাদের দিদিকেও আমরা ভালোবাসবো না। তো ওরকম সব কিছু যারা স্থানীয় হয়ে গেছে তাদের তো দিদি তাড়াচ্ছে না, কি মোদি দাদাও তাড়াচ্ছে না। কি করছে অত আমার জানার দরকারও নেই, আমি সেই ব্যাপারে বলতে চাই না। কিন্তু আমি এইটুকু জানি, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর পার্টিগত ব্যাপারে আমি কথা বলতে চাই না, কিন্তু ওই মানুষটা আমাকে এমন কথাটা বলেছিল, তা আমার এতটা খারাপ লেগেছিল। যারা নাকি রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে ওই ভাষা দেয়। আমি সেই বাজে কথা বলতে চাই না, সেই লোকটাকে বলতে চাই যে রাজমিস্ত্রি যারা কাজ করে বলে তুই আজকে পাকা ঘরে বাস করছিস, আর যদি রাজমিস্ত্রি যারা কাজ না করতো তুই তো আর এসে কাজটা করতিস না, ঘরটা তো তুই বানাবি না। রাজমিস্ত্রিরা বানায় দেখেই তো তোরা শান্তিতে বাস করছিস। আজ তুই যে বলছিস যে তোমার ছেলে হোটেলে কাজে গেছে, তোমার ছেলেকে মাদারচোদ বলে খিস্তি দিই, মানে আমার ছেলেকে নয়, যারা যারা কাজে যায় আর কি, তারা নাকি একটু ভুল ঠুল করলে এসব খিস্তি দেয়। তা আমি সেই যে দাদাভাই এরকম ভাষাটা দিই সেই দাদাভাইকে বলছি
তা আমার ছেলে গেছে বলে বড় কথা না। তা আপনি যে খিস্তে বললে, ওই ছেলেগুলো আমাদের দেশ থেকে ওই ছেলেগুলো যাচ্ছে দেখেই আপনাদের হোটেলে খেতে দিচ্ছে, সার্ভ করছে। যদি না হতো তাহলে আপনি নিশ্চয়ই হোটেলে গিয়ে সার্ভ করে পাবলিককে খেতে দিতেন না। তাহলে আমাদের মতন ঘরের স্বামীরা রাজের জোগালে কাজে যায় বলেই তার জন্য আপনারা পাকা দালানে ঘরে বাস করছেন। আর আমাদের ছেলেরা বাইরে গিয়ে বোম্বে হোক দিল্লি হোক কাজগুলো করছে বলে আপনারা বউ ছেলে মেয়ে নিয়ে গিয়ে ওখানে শান্তিভাবে খাচ্ছেন, পার্টি করছেন। তা আপনাদের মনে হয় এইসব কথাগুলো বলা সাজে না। আমি এইটুকু জানি, কী বা মোদি কী বা দিদি, পার্টি কখনো খারাপ হয় না, আর নেতারা কখনো খারাপ হয় না। আমি ভালোই, আমার বয়স হয়েছে, সিপিএম হোক তৃণমূল হোক, যা মানে জন্ম থেকে বড় হচ্ছে দেখছি, লঙ্কায় যেই আসছে সেই রাবণ, রাম কিন্তু দেখতে পাবেন না। তাহলে আমরা গরিব মানুষ, আমাদের পার্টির বিচার করে কোনো লাভ নেই, কে কী করছে না করছে। আমাদের খেটে খেতে হবে। খেটে যখন খেতে হবে, কে মুসলমান কে হিন্দু এসব নিয়ে আমাদের কোথায় দণ্ড লাগছে বলে মুসলমানরাও আমাদের পেছনে লাগবে সেটাও ঠিক না, আমরা মুসলিমদের পেছনে লাগবো এটাও ঠিক না। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, কাল্লায়, হয়তো এখানেই বড় হয়েছি, এখানেই বিয়ে হয়েছে, আবার এখানেই মাটিতে মিশে যাব। তো আমি কোনো দিন দেখিনি, এত বড় হয়েছে যে আমরা কিন্তু মুসলিমও আছে, হিন্দু আছে, আমরা এক জায়গায় মানুষ হয়েছি। তো আমি কোনো দিন দেখিনি যে মুসলিমরা এই যে দাঙ্গা হাঙ্গা করছে বলছে, এরকমভাবে করে কি আমাদের অত্যাচার করেছে কি না আমরা সব দেখিনি। হ্যাঁ, ঢিল যদি মারেন পাটকেল তো খেতেই হবে। এবার মুসলিমই বলেন আর হিন্দুই বলেন, হিন্দু যদি মুসলিমকে ঢিল মারে সে পাটকেল তো মারবেই, আর মুসলিম যদি হিন্দুকে ঢিল মারে হিন্দু তো মুসলিমকে পাটকেল মারবেই না। তা ঢিল মারলে পাটকেল খেতে হবে, এটুকু আমি জানি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, যে ওই ব্যক্তিটার কথাটা এতটাই খারাপ লেগেছে। তো পার্টি পার্টি নিয়ে যে বলছে দিদিকে দোষারোপ করছে, তা আমি একটা কথাই বলবো, যে দিদি কিন্তু আমার বাড়ির পাশে বাড়ি নয় যে কিছু হলেই তাকে দোষ দেওয়া যায়। কোথায় হাসপাতালে কি হচ্ছে, রুগী মরছে, বলছে যে দিদির দোষ। কার পেটে বাচ্চা আসছে কি বাচ্চা হবে কি না হবে সেটা দিদির দোষ। তাহলে দিদি কি বলেছিল নাকি সেই গর্ভবতী হতে, সে গর্ভবতী মাটাকে যে পেটে বাচ্চা নিয়ে ধীরে ধীরে করে নাচতে বলেছিল, না ডাক্তারদের ঘরে শিখিয়ে দিয়েছে যে ঠিক করে আপনারা ট্রিটমেন্ট না করবেন রোগীটা মরে যাবে? সে তো সব জায়গায় নেই। তাহলে সব জায়গায় যখন সে নেই, তাহলে তাকে সবসময় টানাটা মনে হয় ঠিক হয় না। আমার দেখেন, আমার ঘর এসেছিলো আমাদের, তো আমরাও ঘরটা পাইনি। তো অনেকজনে আমাদের পাড়ায় ঘর এসেছিলো, তো ঘরটা দেয়নি। তা ঘরটা দেয়নি তার জন্য দিদির প্রতি আমার কোনো রাগ নেই, সে যদি আমি নাও পাই তাতেও কোনো রাগ নেই। কেন জানেন? দিদি তো আমার পাশে নেই যে তাকে গিয়ে অভিযোগ জানাবো, দিদি আপনি আমাকে ঘরটা কেন দিলেন না। দিদি যেখানে আছে সে হয়তো আমাকে চেনেও না, তাহলে সে আমার কোথায় বাড়ি না বাড়ি চেনে, কিন্তু দিদি দিদি হলো রসমা মানে মিষ্টির দোকানের ভান্ডার। উনি মিষ্টিটা বানিয়ে শুধু রাখার দায়িত্ব রাখছে, যে ওনার নাম করে যে কত পিঁপড়ে আছে যে মিষ্টির রসগুলো খেয়ে যাচ্ছে, সেটা তো মানে দিদি বুঝতে পারছে না, না। তা দিদির দেওয়ার দরকার, দিদি সকলকে দিচ্ছে, যেটুকু দিবার সেটুকু দিচ্ছে। তো সেটা দেওয়ার পর তা পিঁপড়েই যে খেয়ে নিচ্ছে, সব জায়গায় আছে, যেরকম আমাদের গ্রামেও আছে। দেখবেন মানে আমরা যে ভোট দিচ্ছি, কোথায় আমার রেশন কার্ড আছে, কোথায় কি ভোটার কার্ড কোথায় আছে, সেই সব নিয়ে সবসময় বিচার হচ্ছে। কিসের জন্য? আপনার মুরগি আসুক কি হাঁসই আসুক কি ঘরই আসুক, আরে দিবি তো তোদের বাপের ঘর থেকে দিচ্ছিস না, দিচ্ছিস তো সেই দিদি দিচ্ছে তবে তো দিচ্ছিস, সেখান থেকে আসছে বলে। কিন্তু তোরা ভাগ করছিস কেন, একে দেবো না ওকে দেবো না, কি না, ওটা কোনো কথা না। আপনাকে যদি বাদ দেওয়া যায় কি ওকে বাদ দেওয়া, তাহলে সেই জিনিসগুলো সেই যারা আর কি পিঁপড়েগুলো তাদের ঘরে ঢুকছে, বুঝেছেন? নাম বলার দরকার নেই, যেহেতু পাড়ায় থাকতে পারবো না। তাই এরকমভাবে সব জায়গায় এই জিনিসগুলো চলছে বলেই আজকে দিদির অত বদনাম। হাতের 5টা আঙুল কখনো সমান হয় না, 5টা আঙুল 5 রকম হয়। তাহলে দিদি কজনার মন মানে জয় করবে বলতে পারেন? এই যে ভারতবর্ষে যে যেখানেই যা কিছু হচ্ছে,
আচ্ছা, আরেকটা কথা বলি, আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, বলছি যে যে একদম স্বয়ং ভগবান, সেও কি কোনোদিন আমাদের মন পেয়েছে? তো পাইনি। তো আমাকে যদি মানে গায়ের রঙটা দিয়েছে, তো আমি ভাবছি আরেকটু ফর্সা হলে ভালো হতো। এ দেখেন না আমার নাকটা চিপটি, তো আমি ঈশ্বরকে ভাববো আমার নাকটা মনে হয় বাঁশির মতন দিলে ভালো হতো। তা আমি গরিব, আমি চাইবো যে আমি যদি বড়লোক হতে পারতাম, এ ঠাকুর তুমি আমাকে কেন গরিব করেছো? কিন্তু আমি যেরকম কর্ম করেছি সেরকম তো আমি ফল পাবো। তা ভগবান যদি আমাদের মন না পায়, সে তো একটা রক্ত গড়া মানুষ, সে সকলের কি মন পায়? তা পায় না। তা আমি একটা কথা বলি, এই কথাগুলো দেখে মানে যেখানে যা উল্টোপাল্টা কথাগুলো বলে, তো আমার খুব খারাপ লেগে যায় দিদির ব্যাপারে বললে। তা সেই জন্য আমি বলি, তা আমি তাকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তো ভালোবাসাটা না কেউ কাউকে না বলে দিতে পারে না যে তুই ওকে ভালোবাস, ওকে কেন ভালোবাসি। এই আত্মাটা মানে মনের আত্মাটায় যার সাথে মিলন হয় সেই তাকে ভালোবাসে। কি বা অন্য ব্যক্তিগত এই ভালোবাসাই হোক, কি যে কোনো জিনিসই, বাবা 5টা সন্তানের মধ্যে দেখবেন 4টে সন্তানের মধ্যে মায়া থাকে, তো ছোট ছেলের প্রতি বেশি মায়ের টান থাকে, কি বাবার হয়তো মেয়ের প্রতি টান থাকে। তো ওরকমই আমি ওনাকে ভালোবাসি, আজ বলে নয়, মানে অনেক দিন ধরেই, ওনার যতদিন ধরে তৃণমূল এসে ততদিন ধরে আমি মিটিংয়ে মিছিলে যাই, কিন্তু তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে আমি ঘর পাই কি না পাই কোনো আমার অভিযোগ নেই। কেন জানেন? আমি শুধু একটা জিনিসই জানি, দিদি তো আমার পাশে নেই। যদি আমার পাশে দিদি থাকতো, তাহলে আমি গিয়ে বলতাম দিদি তুমি এই কাজটা করেছো কেন। কিন্তু দিদি যাদেরকে পুষে রেখে দিয়েছে, সেই পিঁপড়েগুলো রস খেয়ে তারাই পেটটা ভুঁড়িটা বাড়িয়ে নিচ্ছে। এখানে মাঝখান দিয়ে দিদির দোষ হচ্ছে। আমি ছোটোবেলা থেকে শুনেছি, আমার বাবা মা বলেছে মমতা দিদির উপর অনেক অত্যাচার হয়েছে। পুলিশে নাকি শুনেছি রুল দিয়ে মেরেছে তাকে, থানায় বন্ধ করে রেখেছে, সে পার্টি ভালোবাসতে দেখে। একটা মেয়ে মানুষ, অতিরিক্ত অত্যাচার হয়েছে। তো আস্তে আস্তে বড় হচ্ছি। তা তা বলে কি যে একবারে যে 12 বছর কি 8 বছর ছিলাম তা না, জ্ঞান হয়েছে আর কি। তখন থেকে শুনে আসছি যে যে জেনেছি যে দিদির উপর এত অত্যাচার, কিন্তু দিদি দেখুন তা হাল ছাড়েনি। সে একভাবে আজও পর্যন্ত, ওনার এত বয়স হয়ে গেছে, তাও উনি লড়েই যাচ্ছে। তা মনের জোর বড় জোর, যার মনের জোর আছে সেই টিকে থাকতে পারে, যার মন দুর্বল সে এই সমাজে টিকে থাকতে পারবে না। আমাকে পেছনে ভিডিও বানায় দেখে অনেকজনা গালাগাল দেয়। তো অনেকভাবেই গালাগাল দেয়, কেন জানেন? হয়তো তার আমাকে ভালো লাগলো না, কি কোনো ব্যাপারে তার পছন্দ হলো না, সে গালাগাল দিল। আমি একটা জিনিসই মনে করি যে মমতাকে তো পেছনে অনেকজনাই গালাগাল দেয়, তা বলে কি মমতার কিছু হয়? তো হয় না। তা আমি ভাবি আমার পেছনে আমাকে কে গালাগাল দিচ্ছে, কে কি বলছে, তাতে আমার কিচ্ছু আসা যায় না। কেননা আমার সামনে তো কেউ দিতে পারবে না, না। তা সামনে যখন এসে দিতে পারবে না, সেটা ফালতু ফালতু গায়ে মেখেও আমার লাভ নেই। তাই আমি বলছি যে তোমরা যে এই আমাদের সুস্থ জীবনগুলো, যে কত জায়গায় দেখছি হিন্দু মুসলিম দিয়ে দাঙ্গা হাঙ্গা করছো তোমরা, এগুলো যদি না করে বাবরি মসজিদ হচ্ছে হোক, তাতেই বা তোমাদের কিসের ক্ষতি? আমি তো কিছু বুঝি না। তাহলে আমাদের যে মন্দির হচ্ছে, সেইখানে আমরা পুজো দিতে যাচ্ছি আনন্দ করে, পুজো দিচ্ছি, কই তারা তো মুসলিমরা এসে বলছে না যে এখানে দুর্গা পুজোটা হবে না। তা তাদের মসজিদ হলে যদি তারা আনন্দই থাকে, থাকুক না, যে যেভাবে আনন্দই থাকে থাকুক। আমি যদি তার ধর্ম নিয়ে খোঁচা মারি, সে তো আমার ধর্ম তুলবেই। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি মনে করি এই ধর্ম দিয়ে লড়াই যুদ্ধ না করে সবাই মিলেমিশে থাকাটাই ভালো। যদি আমরা মিলেমিশে থাকি, তাহলে হয়তো এই দাঙ্গাগুলো আসবে না। আর এই হিন্দু মুসলিম যে এতটা দাঙ্গা, কালনায় বম্বিকা কালনায় আমি ছোটো থেকে বড় হয়েছি, এরকম কিছু দেখিনি আর কি। তার জন্যে মুসলিম ভাই বা বোনের প্রতি, তার প্রতি আমার কোনো রাগও নেই, কিছুই নেই। আমি একটা জিনিস জানি, আমাদের ভালো লাগবে না, সে তো আমার হাঁড়িতে এসে খাচ্ছে না, আমিও তার হাঁড়িতে খাচ্ছি না, তাহলে সে কী করছে আমার দেখার দরকার নেই। তাহলে আমার তো দেখে লাভ নেই, আমি তো তার হাঁড়িতে খেতে যাচ্ছি না। আর যদি তার হাঁড়িতে আমি খাই, তাতে আমার কি জাত কি চলে যাবে? যাবে না। তা তারাও তো আমাদের হাঁড়িতে খাচ্ছে,
তাদের তো যাচ্ছে না, যাদের আত্মায় মিল আছে, বন্ধুত্ব হয়ে গেছে, তারা কি মুসলিম বাড়ি খাচ্ছে না? না মুসলিমরা হিন্দু বাড়ি খাচ্ছে না? যার যেটা রুচি হবে সে সেখানে খাবে। তা আমি মনে করি এই ঝামেলাটা না করাটাই ভালো। কি একটা কথা বেশ ভুলে গেলাম বলতে বলতে, বেশ কি কথাটা, থাক, আমার যদি ভুলে যাই কথা বন্ধুরা, তাহলে আর এই কথাগুলো মনে আসে না, বুঝেছো? তার মনে আর আসবেও না। তাহলে এখানেই সমাপ্তি দিই। তোমরা সকলে ভালো আছো তো? শুভ দুপুর। তা কি মনে হলো যে আমাকে যদি কেউ আঘাত দেয় না, মনে হয় তোমাদেরকে বলি, দেখো পার্টিগত ব্যাপারে বললাম, হয়তো আমাকে ভিডিও করছি কেউ হয়তো লকও করে দিতে পারে, হয়তো আমার মোবাইলটা যেরকম আর কি, ফেসবুকটায় আমার বারবার নষ্ট করে দেয়, ইনস্টাগ্রামটা বারবার নষ্ট করে দেয়। যেহেতু আমি মিটিংয়ে ফিটিংয়ে যাই বলে না কিছু, আমি কিছু বুঝতে পারি না। ইনস্টাগ্রামে দেখো, প্রথম যখন আমি জানি না, 3-4 বার ভিডিও করবার জন্য আমার মনের মধ্যে একটা মানে এই মানে এসছে, আবেগ এসছে যে আমি ভিডিও করব। তা কিসের জন্যে? একদিন ওই অপরাজিতা নিচে নিচে ভিডিও করছিল, তো আমার বর বলছে দেখো বউটা ভাইরাল হয়ে গেল, নদিয়ায় বাড়ি। তো দেখে না আমার খুব ভালো লেগেছিল। তা আমার বর খালি বলে ভিডিও করে ওই করছে ওই করছে, দিয়ে আমার কি একদিন মন হলো যে দেখি তো আমিও ভিডিও করতে পারি কি না। তা অপরাজিতার মতো আমরা হতে পারবো না, কিন্তু আমার মন হলো। তখন বাচ্চাটাকে দিয়ে খুলি, 2 দিন পর সেই বাচ্চাটা বদমাইশি করে বন্ধ করে দেয়। আবার আরেকজনকে নিয়ে আবার খুলি, যাকে দিই মানে যার কাছেই আমি গেছি না উপকারের জন্যে, সে শুধু আমার ক্ষতি ছাড়া ভালো করেনি। তো লাস্টে দোকান থেকে খুলি, দোকান থেকে খোলার পরও যেহেতু কতজনের কাছে, ধরো তোমার কাছে যে আমি খুলেছি, নাম্বারটা তো তুমি জানোই, তুমি খুলে দিলে, হয়তো সেও ভিডিওতে নেমেছে, তখন কি করছে, বন্ধ করে দিচ্ছে। এইভাবে না আমার 4 বার আইডিটা বন্ধ করে দিয়েছে। তারপরে লাস্টে তৃপ্তি সাঁতরাটা তো খুলেছিলাম, তো ওটা বন্ধ করে ওটা খুলতে পারিনি, কারণ এখানে খুলবার মতন লোক ছিল না। তো প্রিয়াঙ্কা দত্তটাই তখন আমার বেশি একটু ফলোয়ার হয়ে গেছিলো, ভিডিও বেশি হয়ে গেছিলো বলে, সেজন্য আমি ওই প্রিয়াঙ্কা দত্তটাই রেখে দিয়েছিলাম। আর তৃপ্তি সাঁতরাটা ছিল, ওটা মানে বন্ধ করিনি, কিন্তু ভিডিওটা কম করতাম। ভিডিওটা ছিলই না ধরতে গেলে, ইদানিং এই ভিডিওটা আমি দিচ্ছি। কেন আমার ইউটিউবে তৃপ্তি সাঁতরা, ফেসবুকে তৃপ্তি সাঁতরা। আচ্ছা বন্ধুরা, ফেসবুকে তখন দেখেছিলাম 5,000 ফলোয়ার। তো 5,000 ফলোয়ার হয়ে ফলো কোথায় দেখি, কিন্তু একজনের কাছে মোবাইল একদিন নিয়ে গেছিলাম ঠিক করার জন্য, সে বললো নাকি আমার ওই ফেসবুকের আইডিটা নিয়ে একজন নাকি চালাচ্ছে, কি একটা নামও বললো সে, আমার অত মনে নেই। আচ্ছা গেছে। তোমরা তো, আমি নয় মূর্খ মানুষ, চোখ থাকতেও দেখতে পাই না, হয়তো তোমরা তো দেখতে পাও না। তোমরা একটুখানি খেয়াল করে দেখো তো আমার তৃপ্তি সাঁতারার মধ্যে ফেসবুকটা কোনো গণ্ডগোল আছে নাকি। আর ইনস্টাগ্রামটা আমি বলতে চাই প্রিয়াঙ্কা দত্তও যে, আর তৃপ্তি সাঁতরাও সে, যদি তোমরা সকলে আমার পাশে থাকো তো ভালো হয়। তো প্রিয়াঙ্কা দত্তর মধ্যে যে ছবিটা আছে, সেই ছবিটা একদিন আমি 2 বছর আগে বাড়ির উঠোনে মাথা ঘষে আমি ছবিটা তুলি। তো ছবিটা আমার মোবাইলেই থাকে। তা দিয়ে মানে 1 বছর 1-1.5 বছর আগে ওই ছবিটা একটা আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমাকে বারবার মানে যাদের ভালো লেগেছে তারা মেসেজে লিখে পাঠাচ্ছিল যে ভিডিও করবার জন্যে। তা আমাকে বলছিল যে কোনো অপশানে যেন হাত দেবে না, বাড়ির লোক কী থেকে কী হয়ে যাবে। তা বলছে নাকি ছবি ছাড়লে সেসব ছবি মানে বাজে করে, মানে উলঙ্গ করে সব উল্টোপাল্টা করে, সেই ভয়ে না আমি আর মানে ছবি ছাড়তাম না। ওই ছবিটা যতটা সুন্দর দেখতে লাগছেন, আমি কিন্তু অতটা সুন্দর নই। ওইটা কে না এডিট করে, তখন আমি এডিট করা জানতাম না, তখন প্রথম এডিট করে ওই সোশ্যাল মিডিয়াতে এডিট করে আমাকে পাঠায়, যার আর কি ভালো লেগেছে বললো ওটা খুব সুন্দর করে। তা সেই এবার এই তোমার ওইটা ওই সুন্দর জিনিসটা মানে এই ছবিটা দেখে হয়তো ভাবছে তারা আমি আইবুড়ো মেয়ে, বা আমি অতটাই সুন্দর, কিন্তু আমি অতটা সুন্দর না। এককালে হয়তো ছিলাম, যে কালে আমি ছিলাম সে সময় হয়তো এই সোশ্যাল মিডিয়া ছিল না, বা ছিল হয়তো, আমি তো মূর্খ, ফোনও তো ব্যবহার করতাম না, কি অত দূর জানতাম না। তা দিয়ে ওটা দেখার পর তারপর থেকে আমার মনের মধ্যে আশা জাগলো যে আমি ভিডিও করব। তা ভিডিও বানাচ্ছি, যে তোমরা আমার ছবিটা দেখে যদি মনে করে থাকো যে এই ছবিটা দিয়ে ভিউজ বা মানে তোমাদের সাথে
মানে ফলো করবে বেশি, বা সেটার জন্য যদি করে থাকে, এটা তোমরা যেন ভেবো না। কেন ওই এডিট করা ছবিটা তখন আমি করিনি, আমার এরকম রূপটাই আমি দিয়েছিলাম, তো এডিটটা ওরা করে দিয়েছিল। আর তখন তখন একটু এক জীবনে ওরকম ছিলাম, এখন বয়স হয়ে গেছে। তো আর আমি বলছি যে আমার ওই ছবিটা নিয়ে দেখেছি, আমার প্রোফাইলেও এসেছে, দেখেছি লুডোর মধ্যে আছি, তারপরে সেই জুয়ো খেলার মতন বোর্ড চলে তার মধ্যেও দেখেছি। তারপরে দেখেছি কত আমাকে নিয়ে পুতুল বানানো হয়েছে, আমার প্রোফাইলে এসেছে। তো এইসব আমার ছবি নিয়ে অনেক কিছুই হয়েছে, হ্যাঁ, কিন্তু তাতে আমার কিছু লাভ হয়নি। আমি দেখেছি, পড়াশোনা জানতাম না, দেখতাম যে আমার ছবিটা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু কি আমার ছবি নিয়ে তারা কিন্তু দেখেন, মানে লুডো হোক, মানে ওই যে কি বেশ খেলা বেরিয়েছে না, কি ছবি দিয়ে ওই মানে কি সব এই যে মোবাইলে খেলা দেখাচ্ছে, সব কিছু তারা মানে ইয়ে করছে, কিন্তু মাঝখান দিয়ে আমার লাভ কিছুই হয়নি। তা আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন, যদি সকলে যদি আমার পাশে থাকতেন, খুব একটা ভালো হতো, আমার খুব ভালো হতো। আমি খুব গরিব মানুষ, তো আপনারা যদি আমার পাশে থাকেন খুব ভালো হয়। কিন্তু একটা কথাই বলছি, যে আমার এই মানে এই ইনস্টাগ্রামটার মধ্যে নোংরা নোংরা ছবি ছেড়ে দেওয়া হয়, তারপরে বাজে বাজে গ্রুপ ঢোকে। কি করে কি করে আমি বুঝি না, ইংরাজিতে লেখা থাকে বলে হয়তো আমি হাই করে দিলাম বা কিছু, দিয়ে তারপরে দেখি ওই সব দিয়ে ডিলিট করি, চেষ্টা করে ডিলিট করে দিই, কিন্তু তার মধ্যে গ্রুপ কখন ঢুকে যায়, কেন মোবাইলটা আমার হাতে একাও থাকে না, বড় হাতেও থাকে, কি আমি পড়াশোনা অত জানি না, ইংরাজিতে কি বলছে চালাকি করে ঠিক ঢুকে পড়ে, কিন্তু বাজে মানে ছবি লোকের ভিডিও পাঠায়, তার উপরে দেখি বাজে ছবি দেয়। কিন্তু এইগুলো যারা করছে তারা কিন্তু ভালো করছে না, কেননা আমি কোনো বাজেভাবে ভিডিও করি না, আর বাজেভাবে ভিডিও করতেও চাইও না, কেননা আমার ছেলে মেয়ে এরা বড়, এদের কাছে খারাপ লাগবে, আমার বাবা মা ভাই বোনরা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের কাছে খারাপ লাগবে, তাদের সবার চোখে যে খারাপ হয় সেরকম ভিডিও আমি করতে চাই না। আর একটা কথা হলো, পাড়ায় যদি আপনি খারাপ হন, কি এই তাহলে হয়তো পাড়াটাই জানবে, কি হয়তো তার থেকেও যদি আপনি খারাপ হন, তত তো কাল্লাটাই জানবে যে আপনি খারাপ। কিন্তু আপনি খারাপ কি করে, খারাপ কিসের জন্য খারাপ, সেটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু খারাপ যে সে খারাপ তো খারাপই না, তাকে সে খারাপ বলেই চিনবে। কিন্তু সোশ্যাল মিডিয়াটা এমন জায়গায়, সেই জায়গাটা যদি খারাপ কিছু করা হয়, পুরো বিশ্বে যদ্দূর আপনার ভিডিও কি আমার ছবি বা ভিডিও যাবে, আমি যেখানেই যাই সেখানে আমাকে চিনতে পারবে যে এই মহিলাটা। তা বাড়ির পাশে খারাপ কি বাড়িতে খারাপ, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি খারাপ হতে চাই না। তো যারা আমাকে খারাপ মানে খারাপ কথা বলেন বা খারাপ ছবি পাঠাচ্ছেন, ইঙ্গিত করছেন, এগুলো মনে হয় তাদের মনে হয় ঠিক হয় না। তা আমি বলছি যে আমার পেছনে যদি আপনারা না লেগে আমার পাশে থাকেন, তা ভালো হয় না? আমি নয় বা হলাম আপনাদের শত্রু, বন্ধু না নয় বা হতে পারলাম, তা বন্ধু নাই বা হলাম, আমি তো আপনাদেরকে বন্ধু ভাবি। যদি আপনারা বন্ধু নাই ভাবেন, শত্রু হিসাবেই নেই আপনাদের পাশে আমাকে রেখে দেবেন, তাও আমাকে যেন মানে দূরে ঠেলে দিয়েন না, আপনাদের পাশে আমাকে রাখুন। কেননা আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে খুব ভালো লাগে, সবাই করে দেখে, তাই আগ্রহ করে আমি এখানে করতে এসেছি, বা আমার এই জায়গাটা খুব ভালো লাগে। ভালো লাগে বলতে আমার না বাইরের লোকজনের সাথে বেশি মিশতে ইচ্ছা করে না, কেননা কটু কটু কথা বললে মনে বড় কষ্ট লাগে। তার থেকে আমি ভাবি এই জিনিসগুলো করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি লোকের সাথে। এখানে দেখবেন, এখানে একটা জিনিস কি, আপনারা এই যে ভিডিও করছেন, তো আপনার নিজেদের লোকরা আপনার পাশে থাকবে না, পাড়া প্রতিবেশীর লোক দেখলে আপনাকে থুতু ফেলবে, কিন্তু এই যে ফেসবুক বলে, ইউটিউব বলে, ইনস্টাগ্রাম, এইসব যে বন্ধুগুলো আপনাকে ভালোবাসবে। তো নিজের আত্মীয় স্বজন আপনাকে ভালো না বাসলেও, কিন্তু সোশ্যাল মিডিয়ার লোক কিন্তু আপনাকে ভালোবাসবে, হ্যাঁ ভালোবাসবে, যদি ভালো কাজ আমি করতে পারি। আমি যদি মানুষের পেছনে কাটিয়ে দিই, তাহলে তো তারা আমাকে ভালোবাসবে না, না। আমি সবার পাশে থাকতে চাই, যে আমার শত্রু আমি তার পাশেও থাকতে চাই, যে আমার বন্ধু আমি তার পাশেও থাকতে চাই, যে আমাকে শত্রু ভাবে সে আমার পাশে থাকবে কি না থাকবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তার পাশেও থাকতে চাই। তাই আমি বলছি যে এই জায়গাটায় কাজ করছি, তো আমার এরকম ক্ষতিটা না করে, আমাকে যদি সহ্য নাই করতে পারছেন,
তাহলে আপনারা একটু সহ্য করে নেওয়ার চেষ্টা করুন। কি করবেন? কিছু তো আর করার নেই না। তাহলেও আমার ক্ষতি আপনারা করবেন না, ঠিক আছে? এই নোংরা ছবি বা আমাকে ফোন করে বিরক্ত, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। তো আপনাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, তা আমি গল্প করলাম। আমার গল্পটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারটা করে দেবেন। কিন্তু বাংলায় করবেন, আপনি কি বললেন সেটা তো আমাকে বুঝতে হবে না। সকলেই ভালো থাকুন। শুভ দুপুর।